প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত আছেন বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব আন্তর্জাতিক জনাব হুমায়ুন কবির সাহেব সহ মঞ্চে উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। উপস্থিত ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এটির সাথে জড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ, এটির সাথে জড়িয়ে আছে আমাদের অতীত, এটির উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। বিগত 17 বছর বাংলাদেশে জনগণের ভোটাধিকারকে লুণ্ঠন করে 3টি পাতানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের বুকে পাথরের মতো, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। একটি ভয়াল রাজ্য তৈরি করেছিল যেখানে গুম, খুন, হত্যা, নির্যাতন, মামলা, হামলা সহ বিভিন্ন ধরনের জুলুমের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণের কণ্ঠকে স্তব্ধ করে আমাদের বুকের উপর স্টিম রোলার চালিয়ে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছিল খুনি হাসিনা। সেটিকে সংশোধন করার জন্য এবং আগামীতে বাংলাদেশ রাষ্ট্র কোন পথে ধাবিত হবে, এর পরবর্তী নির্বাচনগুলো কিভাবে অনুষ্ঠিত হবে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা স্থায়ীভাবে রূপান্তর করতে পারবো কিনা, সেটিও নির্ভর করছে আগামী 12 ফেব্রুয়ারির উপর। আমি আজকে আপনাদের সামনে এসেছি এই অঞ্চল থেকে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন। 1991 সালে আপনাদের ভোটে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে 30,000 ভোটে পরাজিত করেছিলেন। 1996 সালে ঢাকার 8টি আসনের মধ্যে 7টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধরে রাখতে পারে নাই। একমাত্র এই আসনটি আপনারা ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিয়েছিলেন। তাই আমি বলতে চাই, বৃহত্তর সূত্রপুর কোতোয়ালির মাটি খালেদা জিয়ার ঘাঁটি, বৃহত্তর সূত্রপুর কোতোয়ালির মাটি ধানের শীষের ঘাঁটি, এই এলাকার মাটি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের এই অঞ্চল অত্যন্ত অবহেলিত একটি অঞ্চল হিসেবে বিগত 17 বছর তাকে একটি অবহেলিত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে। বিশেষ করে বিগত মেয়র তাপস এই এলাকার জন্য তেমন কোনো উন্নয়ন করতে পারে নাই, কেবলমাত্র তার নেতা কর্মীদের পকেট ভারী করা ছাড়া সাধারণ জনগণের, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কোনো সমাধান, কোনো সুরাহা করতে পারে নাই। বর্তমানে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা, আমরা যেখানে যাচ্ছি সর্বস্তরের মানুষ, বিশেষ করে গৃহিণীরা আমাদেরকে বলছেন এখানে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে উঠেছে। এটির অন্যতম একটি কারণ আমাদের এই এলাকার যে অবকাঠামো, সেটি গ্যাস সঞ্চালন লাইন হোক, ড্রেনেজ সিস্টেম হোক, সুয়ারেজ সিস্টেম হোক, রাস্তাঘাট হোক, সবকিছুই অবহেলিত। এবং যেভাবে এগুলোকে নির্মাণ করার প্রয়োজন ছিল, কারণ আপনারা জানেন যে একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেই এলাকায়
5 তলা পর্যন্ত ভবন নির্মাণের বিধি ছিল, সেই অনুযায়ী রাস্তা ছিল। আজকে সেখানে 20 তলা 25 তলা ভবন তৈরি হয়েছে, কিন্তু রাস্তাঘাটের কোনো প্রশস্তিকরণ হয় নাই এবং অন্যান্য অবকাঠামো সেখানে উন্নতকরণ করা হয় নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে আমার মঞ্চে দুজন বাংলা বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক রয়েছেন। ওনাদের সামনেই বলতে চাই, আপনারা যদি আগামী 12 ফেব্রুয়ারি আমাকে একটি ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ এই অঞ্চলকে রাষ্ট্রীয় পর্যায়ে আমার যেখানে যেখানে যাওয়া দরকার, যেখানে যেখানে কথা বলা দরকার, সেখানে সেখানে আমি যাব। আমি কেবল চাই আপনাদেরকে আমার পাশে। যদি আমি আপনাদেরকে পাশে পাই, আমাদের এই এলাকার পাহাড় পরিমাণ সমস্যা রয়েছে, যানজট, জলাবদ্ধতা, বায়ু দূষণ, পানি দূষণ, গ্যাসের সমস্যা এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হওয়ার প্রয়োজন ছিল সেটি এখনো হয় নাই। আমাদের মা বোনেরা, আমাদের বৃদ্ধ শিশু কিশোর কোনো বয়সের মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না, নির্বিঘ্নে নিরাপদে তারা চলাফেরা করতে পারবে কিনা, বাড়ির বাইরে থেকে বেরোলে বাসায় আসতে পারবে কিনা সেই নিশ্চয়তা কেউ দিতে পারছে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই আমরা গ্যাসের সংকট সমাধানের জন্য জোরালো ভূমিকা নেব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমের আগেই আমাদের এখানে যে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অপটুন, তারপরেও যতটুকুই রয়েছে সেটিকে সচল করার জন্য আমি কার্যকর পদক্ষেপ নেব, যাতে আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এগুলোকে সচল করতে পারি এবং জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি। অনেক বড় সমস্যা রয়েছে আমাদের এই অঞ্চল নয়, সারা ঢাকা শহরে মাদকের একটা মহামারী হয়ে গিয়েছে। আমাদের ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুবক সমাজ দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি বাংলাদেশে যে সকল আধিপত্যবাদী শক্তি তারা প্রভাব বিস্তার করতে চেয়েছে, বাংলাদেশে কল্পিতভাবে তার তরুণ সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। তাই আমি আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, চাঁদাবাজ সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সেটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে আমার বাকি সময়টুকু আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি, যিনি দুঃসময়ে আমাদেরকে আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছেন, আমাদেরকে রাজপথে যখন একটা আগ্রাসী একটা মানে বিগত সরকার আগ্রাসী হয়ে বিরোধী দলীয় নেতাকর্মী বিশেষ করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তখন চোখে অন্ধকার দেখেছিলাম। তখন আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদ প্রতিনিয়ত উনি ফোন করেছেন, কথা বলেছেন, সাহস জুগিয়েছেন, আমাদেরকে এই আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি আরেকটা বিষয় আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। গত পরশুদিন আপনারা জানেন লোহার পুল, কাঠের পুলে সেখানে কসমোপলিটন নামে একটা স্কুল রয়েছে, যার মালিকানাধীন আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। সেখানে তারা একটা আখড়া বানিয়েছে। বেশ কিছুদিন যাবৎ আমরা সেখান থেকে তথ্য পাচ্ছিলাম যে সেখানে বিপুল পরিমাণ লাঠি সোটা এবং সম্ভবত আগ্নেয়াস্ত্র মজুত হয়েছিল। আমরা সেটা বারবার সূত্রাপুর থানাকে জানাই, তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয় না।
সর্বশেষে আমি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি, তিনি আমাকে আশ্বস্ত করেন দেখবেন। তিনি কি করলেন, তিনি সেই ভবনে গিয়ে তারা ওখানে যারা মালিক পক্ষ রয়েছে তাদেরকে সতর্ক করে দিয়ে তিনি সেখান থেকে স্থান ত্যাগ করলেন। পরবর্তীতে সেটি আমরা যখন জানতে পারি, আমরা আবার এর উপর চাপ প্রয়োগ করি। ততক্ষণে 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে। ট্রাকে ভরে এবং দেশীয় অস্ত্রশস্ত্র সেই কসমোপলিটন স্কুল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এখানে আরেকটু উল্লেখ করতে হয়, কসমোপলিটন একটা ভোট কেন্দ্র হবে। তা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল এই জায়গায় আকাশ রক্ত দিয়েছেন। দেশের জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। আপনারা যদি অবিলম্বে এই দালালি বন্ধ না করেন, 2024 সালের 5ই আগস্ট যেভাবে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, আপনাদেরকে দেশ থেকে পালানোর সুযোগ আমরা দিব না। আপনারা ভালো হয়ে যান। আমরা আপনাদের থেকে কোনো বাড়তি সুবিধা চাই না, কোনো কিছুই চাই না। আপনারা আইন অনুযায়ী আপনাদের কাজ করেন। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা কারা করবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, শেষ একটি ছোট্ট পয়েন্ট হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করে আসছি, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমাদের নারী সমাজের প্রতি কি রকম অবমাননাকর বক্তব্য দিয়ে আসছে, এটি আমরা কোনোভাবে বরদাস্ত করব না। তাদের ইতিহাস আমরা জানি। তারা এখন যাই বলুক, 1971 সালে মা বোনেদের প্রতি তাদের কি আচরণ ছিল সেটা বাংলাদেশের মানুষ কোনোদিন বলবে না। তারা পায়তারা করছে, আমাদের মা বোনদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, তাদেরকে গৃহবন্দী করে রাখবে। এমনকি আমি মনে করি তারা যদি কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, শুধু নারী নয়, আমাদের করবে। সারা দেশে বাংলাদেশে ধানের শীষ দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যে প্রান্তে যাচ্ছেন, মাইলের পর মাইল হাজার হাজার মানুষ দিন রাত 24 ঘন্টা এক নজর ওনাকে দাঁড়িয়ে ওনাকে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে জয়লাভ করে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা রয়েছেন, আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনারা আপনাদেরকে আর নতুন করে বোঝানো যদি রাষ্ট্র দখল করতে পারে, বাংলাদেশকে আবারও একটা পরাধীন রাষ্ট্রে পরিণত করবে, একটা অন্ধকারের দিকে তারা নিয়ে যাবে। সেটি আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, স্বাধীনতার ঘোষকের দল করি, একজন সেক্টর কমান্ডারের দল করি। বিরুদ্ধে আবারও যদি যুদ্ধ ঘোষণা করতে হয়, যুদ্ধ ঘোষণা করব। কিন্তু বাংলাদেশকে যেভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয় নাই, দিল্লি নয়, দিল্লি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আগামী 12 তারিখ ধানের শীর্ষে সারাদিন দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে।
এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছে। আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনে প্রধানমন্ত্রী নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।